সম্পর্কে ধারণা পাবা। বাকি উচ্চারণ অবদানটা তোমাদের উচ্চতর স্তরে উঠে তোমরা শিখতে পারবা। আজ তাহলে আমরা তোমাদেরকে এক গড়া নগদান বই সম্পর্কে আলোচনা করি। যে নগদান বইতে ডেবিট এবং ক্রেডিট পাশে উভয় পাশে একটি করে টাকার অঙ্ক থাকে তাকে এক গড়া নগদান বই বলে। এক গড়া নগদান বই দুই পাশে 5টি করে মোট 10টি ঘর থাকে। তাহলে আমি একটা ছক এঁকে দেখাই, তোমরা লক্ষ্য করো। আমি প্রথমে এক গড়া নগদান বই গড়ালাম। এক গড়া নগদান বই ঘর কয়টি? 10টি, তাই না? দুই পাশে কয়টি করে? 5টি করে। ঘরগুলো কি কি হতে পারে? তোমরা শুরুতে ঘরটা কিভাবে আঁকবা? তোমাদের খাতার পৃষ্ঠাকে সমান বিভাগে ভাগ করলাম, এই আমি করলাম। তারপর বাম পাশকে ডেবিট পাশ আর ডান পাশকে ক্রেডিট পাশ হিসাবে চিহ্নিত করবো। তাহলে বাম পাশের ঘরগুলা কি কি? 1 নম্বরে তারিখ, 2 নম্বরে প্রাপ্তি, 3 নম্বরে ভাষণ, 4 নম্বরে প্রথম পৃষ্ঠা, 5 নম্বরে টাকা। ঠিক একই রূপ। আর ক্রেডিট পাশে প্রথম তারিখ, 2 নম্বরে প্রদান, 3 নম্বরে ভাষণ, 4 নম্বরে প্রথম পৃষ্ঠা, 5 নম্বরে টাকা। তাহলে প্রথম তারিখ, তারপর প্রাপ্তি, 3 নম্বরে ভাষণ। ভাষণকে সংক্ষেপ আমরা ভাউ নাম লিখি। আর 4 নম্বরে প্রথম পৃষ্ঠা সংক্ষেপ আমরা খপি লিখি। আর 5 নম্বরে টাকা। অনুরূপভাবে ক্রেডিট পাশে আবার তারিখ, তারপর প্রদান, তারপর ভাউচার নাম নাকি, তারপর কপি মানে প্রথম পৃষ্ঠা, তারপর টাকা। আচ্ছা বলো দেখি নগদান হিসাব কি? নগদান হিসাব কোন শ্রেণীর হিসাব? হিসাব যে 5 শ্রেণীর হিসাব আছে তার ভিতরে নগদান হিসাবটা কোন শ্রেণীর হিসাব? সম্পদ। ধন্যবাদ। তাহলে নগদান কি? সম্পদ। আমরা জানি সম্পদ বাড়ে, যদি সম্পদ বাড়ে তাহলে ডেবিট, আর যদি সম্পদ কমে তাহলে ক্রেডিট। তাহলে সম্পদ নগদ, যখন একটা সম্পদ আমরা নগদ টাকা যখন পাই ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে আসে, অর্থাৎ নগদ ইনফ্লো হয়, তখন এটা ডেবিট, আর আউটফ্লো হইলে ক্রেডিট। কারণ আউটফ্লোতে নগদ টাকা কমে। যেমন কোনো ব্যক্তি নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, এই ক্ষেত্রে কি হলো? তার লেনদেনটা দুইটি, আমরা জানি প্রতিটি লেনদেনের সাথে দুইটি পক্ষ জড়িত, একটি ডেবিট, অপরটি সমপরিমাণ টাকা দ্বারা ক্রেডিট। তাহলে এই যে 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, এই ক্ষেত্রে দুইটি লেনদেন কি হলো? একটা হচ্ছে নগদ টাকা বৃদ্ধি পাইছে, অপরটা মালিকানা সত্ত্ব অর্থাৎ মূলধন বৃদ্ধি পাইছে। তাহলে আমরা এখন কোন হিসাব করব? নগদান হিসাব। তাহলে নগদান কি? ডেবিট। তাহলে আমরা ডেবিট পাশে রাখবো আর বিপরীত পাশে রাখবো আর কি, আর তোমার প্রাপ্তির পরে বিপরীত নাম্বার রাখবো। তারিখ শুরুতে আমরা সাল রাখবো। কত? 2020 ধরি মে মাসে সংগঠিত হবে, মে 1। তাহলে প্রাপ্তিতে আমরা কি রাখবো? মূলধন হিসাব। মূলধন হিসাব কত টাকা নিয়েছি মূলধন হিসাবে? নগদ টাকা 1 লক্ষ টাকা। এখন 2 তারিখে আসা মালিক 10,000 টাকা দিয়ে ব্যবসার জন্য একটা আসবাবপত্র ক্রয় করলো। তাহলে আসবাবপত্রটা কোন শ্রেণীর হিসাব? সম্পদ। তাহলে যে আসবাবপত্র ক্রয় করলো, আসবাবপত্রের জন্য একটা ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ বাড়ছে। অপরদিকে 8টা লেনদেন হচ্ছে কি? নগদ টাকা কমছে, নগদও সম্পদ। তাহলে আর একটা সম্পদ বাড়ছে আর সম্পদ কমছে। তাহলে আমরা কোন সম্পদের হিসাব করি? নগদান হিসাব। নগদান নাম এখানে কি? ক্রেডিট, তাই না? তাই ক্রেডিট হলে ক্রেডিট পাশে বসবে। তারিখ হয়েছে 2020 মে 2। এখানে আমরা বিপরীত নাম রাখবো আগ্রা সত্তর। পত্র হিসাব কত টাকা? 20,000 টাকা।
তাই না? তোমরা এক কথায় বুঝে নিবা যে নগদ যদি বাড়ে তাহলে ডেবিট আর কমলে ক্রেডিট। মনে করো 5 তারিখে এসে সে একটি পণ্য বিক্রি করলো 30,000 টাকা। এই ক্ষেত্রে তার কি হলো, নগদ টাকার আগমন হলো না বহিগমন হলো? অবশ্যই আগমন হয়েছে, তাই না? নগদ টাকা পাইছে, তাহলে নগদ বাড়ছে না কমছে? অবশ্যই বাড়ছে। বাড়লে কোন পাশে হবে? ডেবিট পাশে। ধন্যবাদ। তাহলে ডেবিট আমরা নগদটা কিভাবে পাইলাম? বিক্রয়ের মাধ্যমে। এখানে কি লিখবো? বিক্রয় হিসাব। কত টাকা পাইছি? 30,000 টাকা। ঠিক আছে? এবার 15 তারিখে গিয়ে মনে করো মালিক ব্যবসার জন্য কিছু পণ্য ক্রয় করলো। এক্ষেত্রে দুইটা লেনদেনের ভিতরে কি কি আছে? একটা আছে ক্রয়, অপর দিকে নগদ টাকা কমছে, নগদ হাতে আছে নগদ, নাকি? তাহলে লেনদেনটার জাবদানটি কি হইতে পারে? ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। ধন্যবাদ বলার জন্য তোমাকে। তাহলে এক্ষেত্রে আমরা নগদ ক্রেডিট, তাহলে কোন পাশে যাবে? ক্রেডিট পাশে, অর্থাৎ প্রদান পাশে। তাহলে কত তারিখে? না 15 তারিখ। কি করতে? ক্রয় করতে, ক্রয় হিসাব। ঠিক আছে? কত টাকা ক্রয় করতে? অনেক করে 10,000 টাকা ক্রয় করবে। ঠিক আছে? এবার মাস 15 তারিখ মে 20 তারিখে সে একজন কর্মচারীর বেতন পরিশোধ করলো। বলতে বেতনটা প্রতিষ্ঠানের কি কোন শ্রেণী হিসাব? খরচ। আচ্ছা, এই যে বেতন খরচ করলো, তাহলে কি হলো? বেতন একটা বেতন বাড়ছে, খরচ বাড়ছে, আর নগদ টাকা কমছে না বাড়ছে? কমছে। কমলে কি? ক্রেডিট। তাহলে আমরা 1 তারিখে 20 তারিখে কি লিখতে পারি? ক্রেডিট পাশে লিখবো। কি লিখবো? বেতন হিসাব। বেতন হিসাব কত হলো? ধরো 6,000 টাকা বেতন দিল, 6,000 টাকা। ঠিক আছে? ক্রেডিট। এবার মাস 30 তারিখে 1 মাসের বিদ্যুৎ বিল পরিশোধ করা হবে, অথবা তোমার ঘর ভাড়া পরিশোধ করা হবে। তাই এই যে ভাড়া পরিশোধ করছে, ভাড়া কি? এটা খরচ, আর কমছে কি? নগদ টাকা। নগদ কমে কোন পাশে? নগদান হিসাবে ক্রেডিট পাশে। ধন্যবাদ। ক্রেডিট পাশে। তাহলে 30 তারিখ ক্রেডিট পাশে কি হবে? ভাড়া হিসাব। ভাড়া হিসাব। ভাড়া হিসাব হবে কত টাকা? 30,000, ধরো 20,000 টাকা ধরো। তাহলে এবার শেষ হলো। তাহলে মাস শেষে লেনদেনটা আমাদের ক্লোজ করতে হবে, হিসাব করতে হবে। কত টাকা ডেবিট, কত টাকা ক্রেডিট। প্রথমে নগদের মনে রাখবা, নগদের সবসময় ডেবিট পাশ বড় হবে, কেননা তুমি নগদ প্রাপ্তির চেয়ে নগদ প্রদান করতে কখনো বেশি পারবে না। তার মানে তোমার হাতে নগদ টাকা না থাকলে কখনো এর অতিরিক্ত বেশি খরচ করতে পারবে না। এই জন্য নগদান হিসাব সবসময় ডেবিট ব্যালেন্স। তোমাদের বিভিন্ন পরীক্ষায় একটা এমসিকিউ আসে, নগদের কোন হিসাবে সবসময় ডেবিট ব্যালেন্স হয়? নগদান হিসাবে ডেবিট ব্যালেন্স হয়। তাহলে আমরা ডেবিট পাশে আগে যোগ করবো। তাহলে এখানে যোগ করলে কত হয়? 1,30,000 যোগ করলে 1,30,000। তাহলে এই টাকা তুমি এই মাসে পাইছো। আর এই যে একই ব্যালেন্সটা তুমি এখানে ক্রেডিট পাশে লেখো, 1,30,000। এখন তোমার এখানে কি এই যোগ করলে 30,000 হবে? খরচ কত হয়েছে তোমার? খরচের 20, 10, 30, 30 আর 20 কত? 50, 50 আর 56। আচ্ছা, তোমার আগমন হলো 1,30,000 আর বহিগমন হলো কত? 56,000। তুমি বিয়োগ করো, কত থাকে? 1,30,000 থেকে 56 বাদ দিলে থাকে কত? 74,000। তাহলে 74,000 তোমার উদ্বৃত্ত আছে। কত? আবার দেখো, 1,30,000 থেকে তোমার 56 বাদ দিলে 74,000, তাই না? ঠিক আছে, 74,000। এই যে 74,000, এইটা আমরা মাস শেষে ব্যালেন্স চিঠি লিখবো। এখন তোমার জানতে হবে মাসের শেষ তারিখ কত তারিখ? 31 তারিখ না 30 তারিখ? তাহলে এই জন্য তুমি কি করবা? তোমাদের একটা সহজ নিয়ম শিখিয়ে দেই। তোমরা হাফটা এভাবে মুটি করবা। মুটি করার এইভাবে গণবা, যেটা উপরে পড়বে ওই মাসটা 30 তারিখে 31, আর যেটা নিচে পড়বে ফেব্রুয়ারি ব্যতীত বাকি মাস 30। তাহলে আমরা গণি কি মাস? মে মাস। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে উপরে বসে। তাহলে কত তারিখ? 31 তারিখ। তাহলে শেষ তারিখ 31 তারিখে লিখবো আমরা। 31 তারিখ ব্যালেন্স সিডি। মানে সিডি মানে কি? ক্রেডিট ফরওয়ার্ড সিডি। আচ্ছা, আমরা যেটা দেখবো, আর যেই মাসে আমার শেষ তারিখে সিডি হয়েছে, পরের মাসের ওই তারিখ, পরের মাসের এই 1 তারিখে ওটা বিডি হিসাবে আসবে। তাহলে মের পর কোন মাস?
বলতে পারো? বের কর। অবশ্যই কি জুন, তাহলে জুন 2020 জুন 1 ব্যালেন্স বিডি, ঠিক আছে? বিডি ব্যালেন্স বিডি কত? যা সিডিসি তাই বিডি, তাহলে আমরা বুঝতে পারলাম নগদান হিসাবটা কিভাবে করব। আমরা বিডির নিচে কখনো যে টার্ম দিব না, শুধু হিসাব যখন ক্লোজ করব অর্থাৎ বন্ধ করব, বন্ধের যে টাকাটা অ্যামাউন্টটা ওই অ্যামাউন্টটার নিচে যে টার্ম দিব, বাকি সিডিবিডির নিচে কোনো যে টার্ম দিব না। আজকে তোমাদেরকে আমি কিছু বাড়ির কাজ দিয়ে আজকের মতো ক্লাস শেষ করব। আচ্ছা, বাড়ির কাজটা তোমরা লিখে নাও, আমি বোর্ডে লিখে দিতেছি। বাড়ির কাজ হচ্ছে তোমার কিছু লেনদেন, নিম্নলিখিত লেনদেনগুলো দ্বারা এক করা নগদান বই প্রস্তুত করো। নিম্নলিখিত লেনদেন দ্বারা এক করা নগদান হিসাব তৈরি করো। দুই হাজার 20 জুন 1 জনাব রহিম 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। জুন 5 নগদে পণ্য ক্রয় করা হলো 20,000 টাকা। জুন 7 50,000 টাকা দিয়ে একটি ব্যাংক হিসাব করা হলো। জুন 15 নগদে বিক্রয় করা হলো 50,000 টাকা। জুন 18 কর্মচারী কর্মীর বেতন প্রদান করা হয়। জুন 28 3 মাসে ভাড়া অগ্রিম পরিশোধ করা হয়। অগ্রিম পরিশোধ করা হলো। এই লেনদেনগুলো দ্বারা তোমরা এক ধরনের নগদান বই প্রস্তুত করবা। খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি।